ইউসুফ কেমন আছো? ইউসুফ শুনতে পাচ্ছ? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। ইউসুফের সাথে আমার আজকে পরিচয় ওই যে দীর্ঘদিন আগে। ইউসুফ কি মনে আছে তোমার? জি ভাই, অনেক আগে। জি জি। হ্যাঁ করোনার ইউসুফ। আগে, করোনার হ্যাঁ আগে। করোনার আগে যখন আমরা আহ, মানে সোশ্যাল ওয়ার্ক করতাম এই কোভিড নিয়ে, তখন থেকে আসলে আমরা পরিচিত। এবং ইউসুফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এলএলবি করেছে। এলএলবি এলএলএম দুইটাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। মাশাল্লাহ। জি ভাই, আমি ওই যে এবার এবার বার কাউন্সিলের পরীক্ষার আগে আমার ওই পরীক্ষার কয়েকদিন আগে আমার চিকেন পক্স হয়তো আসলে যেন আমি পরীক্ষাটাই ভালোভাবে ও আচ্ছা অংশগ্রহণ আচ্ছা আচ্ছা। করছিলাম, কিন্তু আসলে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি না এই চিকেন ও পক্সের। আচ্ছা, ব্যাপার না ইউসুফ। এখন যে সময় আছে দ্যাটস এনাফ টাইম। শুধুমাত্র সঠিক গাইডলাইন এবং সঠিক বই ফলো করে পড়ে এবং সঠিক গাইডলাইনে আইনজীবী হওয়া খুবই সহজ জি ভাই, ওই এখন। আর বিশেষ করে আমার যে পরীক্ষা সিস্টেমটা না, আপনারা আমার পরীক্ষা সিস্টেমটাকে বা আমার পরীক্ষাকে আপনারা একটু বেশি গুরুত্ব দিবেন। কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন খুবই ক্রিটিক্যালি এবং চিন্তা ভাবনা করে প্রশ্ন করি। আমার শুধুমাত্র প্রশ্ন থেকেই, আমার শুধুমাত্র যে এমসিকিউ পরীক্ষা নেই, এই পরীক্ষার প্রশ্ন থেকেই আপনারা মিনিমাম 70টা মতো প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। আমি 80-র উপরে পরীক্ষা নিব। আমি 80+ পরীক্ষা নিব আপনাদের। আমি এক একটা এর জি মিনিমাম ভাই, যে ইনশাল্লাহ সময় আছে। প্রতিদিন ভাই, জি। প্রতিদিন ক্লাসের আগে যদি আমরা একটা পরীক্ষা দিই বা বা এটা আমার মনে হয় যে বেশি ভালো হতো আর কি। মানে প্রত্যেক দিন আগের দিনের পরীক্ষা ক্লাসে আসলে আপনি আজকে পসিবল না। যেটা পড়াচ্ছেন পরের ক্লাসের আগে জি জি যদি জি। একটা পরীক্ষা বিষয়টা নিতেন। হলো যে ইসুব আমি প্রত্যেকটা আইনেরই 20টা 30টা বা 40টা করে ধারা পড়ানো হইলে তারপর আমি পরীক্ষা নিই। এবং এই ধারাগুলোর মধ্য থেকে ভাইটাল যেগুলো, আমি সেগুলোর উপর আমি অ্যাসাইনমেন্ট দিই। এখন আপনাদের টার্গেট কিন্তু শুধু পিলি পাস না, আপনাদের টার্গেট হচ্ছে লিখিত পাস করা। আপনি যদি লিখিত পাস না করেন, জি জি জি। শুধুমাত্র পিলি পাস করে তো আইনজীবী হওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা পিলি এবং না। লিখিত একসাথেই পড়ে আগাবো। আমি লিখিতর জন্য এবং পিলির জন্য দুইটা বোধ, বেশিরভাগ আপনার লিখিতর জন্য আমি কি করব, অ্যাসাইনমেন্ট দিব। এই অ্যাসাইনমেন্টগুলো আপনারা খুব মনোযোগ হ্যাঁ সহকারে ভাই, এটা সুন্দর করে খুবই ভালো হবে। পড়বেন এবং অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন। আমি খাতা দেখব। দেন এই খাতা দেখার পরে আপনাদের আমি এক একজনের রেজাল্ট অনুযায়ী, এক একজনের লেখার কোয়ালিটি অনুযায়ী আমি এক একজনের এক এক ধরনের পরামর্শ দিব। এবং আপনারা যখন যে এমসিকিউ পরীক্ষা দিবেন, এই এমসিকিউ পরীক্ষার নাম্বারের উপর ডিপেন্ড করে আমি এক একজনের এক এক ধরনের পরামর্শ দিব। ঠিক আছে? আগে থেকে যারা ক্লাস করতেছেন তারা একটু কোঅপারেট করেন। আপনারা যদি কোঅপারেট না করেন, তাহলে আসলে একটা ভ্রাতৃত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ একটা আসলে সম্পর্ক গড়ে উঠে আমরা সবাই আইনজীবী হব। সো এইগুলো একটু বজায় রাখবেন সবাই। ঠিক আছে? ভাই ইনশাআল্লাহ। এবং এখানে যারা আছেন তারা প্রত্যেকেই একে অন্যকে সহযোগিতা করবেন। যদি কখনো কারো প্রয়োজন হয়, তবে কখনোই কাউকে পার্সোনালি এসএমএস করা বা আপনার কেউ যেন কখনোই আমার কাছে কোনো কমপ্লেন না দিয়ে দেয়। সো এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমরা সকলে এখানে যারা আছি সকলের একটা সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রেখে আমরা সকলেই আন্তরিকতার সাথে গ্রুপ স্টাডির মাধ্যমে আমরা আইন শিখব এবং আমরা সকলেই এখানে যতজন আছি প্রত্যেকেই আমরা আইনজীবী হব এবং সবাই এইবারেই আইনজীবী হব। আচ্ছা, আমি ছিলাম আপনার 81 ধারা পর্যন্ত পড়িয়েছিলাম। এইবার আমি চলে যাব আপনার 82 ধারাতে। আমি ক্যামেরা অন করছি এখনই, জাস্ট এ মিনিট। 82 ধারাতে বলতেছে যে আপনার 9 বছরের নিচের কোনো শিশু বা কিশোর, 9 বছরের নিচের কোনো শিশু কোনো কার্য যদি সম্পাদন করে থাকে, কোনো অবস্থাতেই সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে না এবং সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। যদিও 9 বছরের নিচের কোনো শিশু
অপরাধ সম্পর্কে বোধগম্য হয়ে থাকে, তারপরেও সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। তাহলে আমরা দণ্ডবিধির অধীন আমরা একটা বার্ডেন পাইলাম। বার্ডেনটা কত? 9 বছর। এই 9 বছরের নিচে যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি না, যে কোনো শিশু বা কিশোর, তাদের কোনো কার্য কোনো অবস্থাতেই অপরাধ হিসাবে গণ্য হইবে না। তাহলে 82 ধারাতে বলতেছে 9 বছরের নিচের। তাহলে আপনাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে আসবে কোনটা? এই 9 বছর। বলবে যে কত বছর নিচের শিশুর কোনো কার্য অপরাধ হিসাবে গণ্য হইবে না। তাহলে আপনারা কি উত্তর করবেন? যে 9 বছরের নিচের শিশুর কোনো কার্য কোনো অবস্থাতেই কি হবে না? অপরাধ হিসাবে গণ্য হইবে না। পারভেজ ভাই ভালো আছেন? পারভেজ ভাই শুনতে পাচ্ছেন? পারভেজ জি জি শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ সহকারে ক্লাস করবেন। ক্লাসে না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। হাসান আলী ভাই, হাসান ভাইও আছেন আমাদের মাঝে। আশা করি খুব মনোযোগ সহকারে ক্লাস করবেন, প্রত্যেকটা ক্লাস করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনার ক্লাস অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, আশা করি আপনি একটা ক্লাস করেছেন এবং করতেছেন এখনও। আমার পরীক্ষা সিস্টেম, আমার গাইডলাইন, আমার যে নির্দেশনা, এগুলো ফেল যদি কেউ ফলো করেন, এখানে যারা আছেন একজন ব্যক্তিও ফেল করবেন না। যে ফেল করবে তার দায়ভার আমি নিব। কিন্তু আমার কথা শুনতে হবে। আমার যে গাইডলাইন আছে, আমার যে নির্দেশনা আছে, আমার এই নির্দেশনা ফলো করতে হবে। আমার নির্দেশনা ফলো না করে ইনশাআল্লাহ যদি ইনশাআল্লাহ। আপনারা অন্যদিকে ট্র্যাক হন, তখন কিন্তু দায়ভার আমার না। তবে সঠিক বই পড়া, সঠিক পদ্ধতিতে পড়া, কিভাবে আইন পড়তে হবে। আইন তো শুধু পড়ার জিনিস না, আইন শিকার জিনিস, আইন প্র্যাকটিসের জিনিস। আপনি শুধু পিলি পাস করলে হবে না, আপনার লিখিত পাস করতে হবে। আপনি পিলি এবং লিখিত পাস করে তবেই আইনজীবী হবেন। অনেকেই আছে যে এই যে এইবারও আপনার 18,000 আপনার কি দিয়েছে? পিলি দিয়েছে। পিলি পাস করে লিখিত দিয়েছে। এর মধ্যে পাস করবে ধরেন সর্বোচ্চ 6,000, বাকি 12,000 ফেল। বাকি 12,000 তারাও কিন্তু পিলি পাস করেছে। সো আমাদের টার্গেট হচ্ছে যে পিলি এবং লিখিত, আমরা পিলি এবং লিখিত একসাথেই পড়ব। হ্যাঁ, তাহলে আমরা 82 ধারাতে পাইলাম যে 9 বছরের নিচের কোনো শিশুর কার্য কোনো অবস্থাতেই কি হবে না? অপরাধ হিসাবে গণ্য হইবে না। এবার আমরা চলে যাব 83 ধারাতে। 83 ধারাতে বলতেছে 9 বছরের ঊর্ধ্বে এবং 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর কার্য কখন অপরাধ হবে আর কখন অপরাধ হবে না। এখানে আমরা দুইটা পয়েন্ট বের করব। এই 12 বছরের উপরে, 12 বছরের নিচে এবং 9 বছরের উপরে। তাহলে আমাদের বার্ডেন্সটা কোনটা? যে 9 বছরের উপরে এবং 12 বছরের কম এই বয়স্ক শিশুর কার্য কখনোই আপনার কখন অপরাধ হবে আর কখন অপরাধ হবে না। দুইটা ক্ষেত্রে, এক ক্ষেত্রে অপরাধ হবে, ভাই, আরেক ক্ষেত্রে অপরাধ হবে না। শুনতে পাচ্ছি না ভালোভাবে। ইউসুফ শুনতে পাচ্ছ না? সাউন্ড সমস্যা আছে কারোর? হ্যাঁ, জি আমরা না, তো কথা শুনতে তো পাচ্ছি। বোঝা যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে। আমরা আচ্ছা। শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখন আমি এই যে 83 ধারাতে বললাম যে 9 বছরের ঊর্ধ্বে এবং 12 বছরের কম এই বয়স্ক যদি কোনো শিশু অপরাধের প্রকৃতি মাত্রা সম্পর্কে যদি বোধগম্য হয়, বোধগম্য হওয়ার পরে তারপরেও যদি সেই শিশু কোনো কার্য সম্পাদন করে যেটা দণ্ডবিধির অধীন অপরাধ, তাহলে তাকে কি করা যাবে? শাস্তি দেওয়া যাবে। আর যদি এই যে 9 বছরের উপরে এবং 12 বছরের কম বয়স্ক কোনো শিশু অপরাধের মাত্রা এবং প্রকৃতি বুঝতে অক্ষম হয়, সে যদি সেটা অনুধাবন করতে না পারে যে এই কার্যটা অপরাধ হিসাবে গণ্য হচ্ছে, তাহলে তার কার্য কি হবে না? অপরাধ হিসাবে গণ্য হইবে না। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, এক ক্ষেত্রে অপরাধ হবে, আরেক ক্ষেত্রে অপরাধ হবে না। একটা হচ্ছে যে আপনার যদি সে বোধগম্য হয় যে তার কার্যটা অপরাধ, তাহলে সে পানিশড হবে। আর যদি বোধগম্য না হয়, যে যদি অপরাধের প্রকৃতি বুঝতে না পারে, তাহলে সে
শাস্তি তার হবে না। এইটাই হচ্ছে আপনার 83 ধারা। এখন এই 12 বছরের ঊর্ধ্বে যে শিশু আছে তাদের কি হবে? প্রশ্ন আসে না মনে হয়? 12 বছরের ঊর্ধ্বে হলে কি হবে? 12 বছরের ঊর্ধ্বে যদি হয়, সে বোধগম্য হোক বা না হোক, সে বোধগম্য হোক বা না হোক, যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হবে। কারণ 12 বছরের ঊর্ধ্বের কথা দণ্ডবিধিতে উল্লেখ নাই। যখন উল্লেখ নাই, তার মানে 12 বছরের উপরে যারা আছেন তাদের কি হবে? শাস্তি ভোগ করতে হবে। এখন কথা হলো যে 18 বছরের নিচে যারা, তাদের কিন্তু আপনার এই সাধারণ প্রকৃতির যে শাস্তি প্রদান করা হয়, তাদের কিন্তু সেরকমের শাস্তি প্রদান করবে না। তাদেরকে হয় রিহাবে পাঠাবে, বা সংশোধনাগারে পাঠাবে। শিশু আইন আছে আমাদের, শিশু আইন আছে 2013 সালের। এই শিশু আইন অনুযায়ী তাদেরকে সংশোধনাগারে পাঠাবেন। যতদিন পর্যন্ত তার বয়স 18 বছর হবে। 18 বছর পূর্ণ হলে তারপরে এই যে সাধারণ যে শাস্তির বিধান আছে তাদেরকে সেগুলো ফলো করাবেন। আর 18 বছরের নিচে যাদের, তাদেরকে পড়াবেন, রিহাবে পাঠাবেন অথবা সংশোধনাগারে পাঠাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমরা পাইলাম 9 বছরের নিচে, 9 বছরের ঊর্ধ্বে। আরেকটা প্রশ্ন আমরা বলে দিচ্ছি, সেটা হচ্ছে একজ্যাক্ট 9 বছর যার বয়স, একদম 9 বছর যেদিন পড়বে ওই দিন সম্পর্কে দণ্ডবিধিতে কোনো বিধান করা হয় নাই বা কোনো কিছু বলা হয় নাই। ঠিক আছে? যদি পরীক্ষাতে আসে তাহলে আপনারা কি করবেন? এই যে আপনার যে একজ্যাক্ট 9 বছরের শিশুর ক্ষেত্রে কি হবে, এই ধরনের কোনো বিধান দণ্ডবিধিতে নাই। 9 বছরের নিচে আছে, 9 বছরের ঊর্ধ্বে আছে। এইটা যারা আইন যখন প্রণয়ন করেছে তাদের একটা মিস্টেক। সো এইখান থেকে টেকনিক্যালি একটা প্রশ্ন করে দিতে পারেন, এটা মনে রাখবেন। এইবার আমরা চলে যাব 84 ধারাতে। 84 ধারাতে বলতেছে যে অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড, টাইটেলটা মুখস্থ রাখবেন, শুধুমাত্র ইংরেজি টাইটেলটা, ভিতরে পড়ার দরকার নাই। ইংরেজির ভিতরে পড়ার দরকার নাই। ইংরেজি যতটুকু প্রয়োজন যেখান থেকে আমি বলে দিব ওইটুকুই পড়বেন, তার বেশি আপনাদের ইংরেজি পড়া লাগবে না। 84 ধারার ইংরেজি টাইটেলটা মুখস্থ করবেন, একদম হুবহু টাইটেল উঠাই দিয়ে বলবে কত ধারাতে বলা আছে। সব টাইটেল কিন্তু গুরুত্বপূর্ণ না, যে যে টাইটেল গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টাইটেল আমি একদম বলে দিব, আপনারা দাগায় রাখবেন। এবং প্রত্যেকটা প্রশ্ন আমি আউট করে দিব যে এই প্রশ্ন এই জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, এবং সেই জায়গা আপনারা দাগ দিবেন এবং মূল ধারা বুঝবেন এবং সেগুলো পড়বেন। আইন শেখা যায় দুইভাবে, একটা হলো মুখস্থ করে, আরেকটা আপনার বুঝে। 50% আপনাদের আইন মুখস্থ করতে হবে আর 50% আইন বুঝতে হবে। আপনারা যদি একটা থেকে আরেকটা যদি মিসিং হয়ে যায়, যেমন ধরেন আপনারা 50% বুঝলেন আর বাকি 50% আপনারা মুখস্থ করলেন না, তখন আপনারা আইন শিখতে পারবেন না। আবার আপনারা যদি 50% মুখস্থ করলেন, বাকি 50% বুঝতে পারলেন না, তখন আপনারা আইন বুঝতে পারবেন না বা আইন এক্সিকিউট করতে পারবেন না। আপনাদের কাজ কী হবে তাহলে? আপনারা 50% মুখস্থ করবেন আর 50% বুঝবেন। এই দুইটা 50-50 মিলে 100% হবে। যখন আপনারা 100% করতে পারবেন তখন আপনারা পরিপূর্ণভাবে আইন শিখতে পারবেন। তা না কিছু যেন বলতে চাচ্ছেন, বলেন। অ্যাকচুয়ালি স্যার আমি অনেক বাংলাগুলো আসলে বুঝতে পারি না, সো দ্যাটস আমার ইংলিশ পাশাপাশি ইংলিশটা বললে আমার জন্য খুব ইজি হয়। আহ, আমি অনেক কিছু যে অনেক ব্যতিক্রমের বাংলা আছে, এগুলো আসলে আমি অনেক কিছু বুঝি না। আপনি এজন্য আমার যেটা কাছে বুঝতে পারবেন না আইন আমাকে একদম ফ্র্যাঙ্কলি প্রশ্ন করবেন। আর আপনি কিভাবে বাংলা বোঝা আপনার সহজ হবে এবং কিভাবে আপনি ইজিলি আপনি আইন শিখতে পারবেন সেটা আমি আপনাকে বলে দিব। ঠিক আছে? আপনি এটা নিয়ে এক বিন্দু মাত্র ওয়ারিড হবেন না। আপনাকে আমি, আপনি খুব মনোযোগ সহকারে আমার ক্লাস করেন এবং শোনেন, এবং আপনার যে প্রবলেমের কথা বলেছেন এটা আমি সলভ করে দিব। ঠিক আছে? আর যেখানে আমার ইংরেজি বলার প্রয়োজন, যেখানে আপনি বুঝতে পারেন আমাকে বলবেন, একদম ফ্রিলি ফ্রেন্ডলি। আমরা এখানে যারা আছি আমরা একটা গ্রুপ স্টাডি অনুসরণ করে, গ্রুপ স্টাডি পলিসি অনুসরণ করে আমরা আইন শিখব। সেক্ষেত্রে এখানে কেউ আনইজি ফিল করবেন না, হেজিটেটেড ফিল করবেন না। ঠিক আছে? আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাকে প্রশ্ন করবেন। আর আইন শেখার ক্ষেত্রে আমি মনে করি যারা শিখতে চান, যারা কোনো কিছু শিখতে চান, তারা কখনোই নিজেকে হেজিটেটেড ফিল করবেন না। এটা আমি সবার উদ্দেশ্যে বলছি। কারণ যখন একজন ব্যক্তি স্টুডেন্ট থাকে বা কোনো কিছু শিখতে চায়, তাকে হওয়া উচিত একদম ফ্র্যাঙ্ক, একদম ফ্রেন্ডলি।
তখন আপনারা আনইজি ফিল করবেন না, আপনারা একদম মানে হেজিটেটেড ফিল করবেন না, ইজিলি আপনারা প্রশ্ন আস্ক করবেন এবং শেখার চেষ্টা করবেন। যখন আপনারা 2 লাইন পড়বেন তখনই আপনারা 2-1টা প্রশ্ন করতে পারবেন। আর আপনারা যে যত আমাকে প্রশ্ন করবেন আমি মনে করব সে তত বেশি স্টাডি করেন। আপনারা স্টাডি না করলে প্রশ্ন করতে পারবেন না। সুতরাং আপনারা স্টাডি করবেন এবং যেটা বুঝতে পারেন না পয়েন্ট আউট করে রাখবেন। পয়েন্ট আউট করার পরে আমাকে প্রশ্ন করবেন ক্লাসে এবং ক্লাসের বাইরে। আর তানহা যেটা বলতেছেন আপনি, সেটা আমি কি করব, আমি চেষ্টা করব। ঠিক আছে, সরি চেষ্টা করব না, চেষ্টা তো অবশ্যই করব, তার পাশাপাশি আপনার এই সমস্যার সমাধান আমি দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, 84 ধারাতে বলছিলাম অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড। যদি কোনো ব্যক্তি পাগল হয়, অপ্রকৃতিগ্রস্ত হয়, সেই ব্যক্তির কোনো কার্য অপরাধ হিসাবে গণ্য হইবে না। সেই ব্যক্তি যদি অপরাধের মাত্রা এবং প্রকৃতি যদি বুঝতে অক্ষম হয়, তাহলে তার সেই কার্য কোনো অবস্থাতেই কি হবে না, অপরাধ হিসাবে গণ্য হইবে না। এটা বলা আছে 84 ধারাতে। তাহলে এখানে আমরা কি পাইলাম যে অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড, এই অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ডের কোনো কার্য কোনো অবস্থাতেই কি হবে না, অপরাধ হিসাবে গণ্য হইবে না। তারপরে দেখেন আমরা চলে যাব 85 ধারাতে। এই 84 ধারা থেকে এর বাইরে আর কোনো কিছু পড়ার নাই। টাইটেলটা পড়বেন আর ভিতরে 2বার পড়বেন, 2বার রিডিং পড়বেন, দ্যাটস এনাফ। হ্যাঁ, 84 ধারাতে আমরা 85 ধারাতে চলে যাব যে আপনার অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত ব্যক্তির কোনো কার্য। এখানে আমরা কয়েকটা পয়েন্ট আউট করব। ইনটক্সিকেশন কজড এগেনিস্ট হিজ উইল, ইনটক্সিকেশন এগেনিস্ট হিজ উইল, ইনটক্সিকেশন কজড এগেনিস্ট হিজ উইল মানে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যদি আপনার কোনো ব্যক্তি জোরপূর্বকভাবে তাকে নেশাগ্রস্ত করায়। যেমন ধরেন যে এই যে আপনার সৈকত ভাই আছে, ইউসুফ আছে, আপনার আলামিন ভাই আছে, এই কয়েকজন ব্যক্তি জোরপূর্বকভাবে ডিপয়কে কি করলো, মদ খাওয়াই দিল। এখন ডিপয় মদ খাইছে, জোরপূর্বকভাবে তাকে খাওয়াইছে, ডিপয় আপনার আউট অফ সেন্সে আছে, মাতাল হয়ে আছে। এখন ডিপয় যদি কোনো ব্যক্তির মাথায় যেটা বাঁশ দিয়ে বাড়ি মারে, ওই বাড়ি মারার ফলে যদি সেই ব্যক্তি মারাও যায়, তারপরেও ডিপয়ের কাজটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। এখানে আপনার অবশ্যই শর্ত হইতে হবে কি, যে ডিপয় ইচ্ছাকৃতভাবে মদ খায় নাই, তাকে জোরপূর্বকভাবে মদ খাওয়ানো হয়েছে, জোরপূর্বকভাবে মদ খাওয়ানো হয়েছে এবং তার এই যে আঘাত করার বা মারার, কাউকে হত্যা করার কোনো ইন্টেনশন ছিল না, কোনো ইন্টেনশন ছিল না, সেই ক্ষেত্রে হবে অপরাধ। ঠিক আছে, এখন যদি কোনো ব্যক্তি নিজে নিজে মদ খাইলো, মানে আমি নিজেই পেশাগতভাবে মদ খাই, মদ খেয়ে মাতাল হয়ে গেলাম, রাস্তায় যেয়ে যার পাচ্ছি তারাই বাইরে এসছি, সেটা কিন্তু হবে না। এখানে মূল কন্ডিশন হচ্ছে যে আপনার তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে আপনার নেশাগ্রস্ত করানো, জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে নেশা করানো। এইবার আমরা চলে যাব 86 ধারাতে। এইখান থেকে এর বাইরে আর কোনো কিছু পড়ার নাই, ইংরেজি টাইটেলটা পড়বেন আর এইটুকু জাস্ট আপনার যে এই ইনটক্সিকেশন হওয়ার ফলে তার বিচার বুদ্ধি ক্ষমতা সে হারিয়ে ফেলে। এবার আমরা চলে যাব কোথাতে, 86 ধারাতে। 86 ধারাতে বলতেছে যে অপরাধের ক্ষেত্রে বিশেষ জ্ঞান থাকার প্রয়োজন এবং ইচ্ছা থাকা প্রয়োজন, এরকমের কোনো অপরাধ যদি নেশাগ্রস্ত ব্যক্তি করে থাকে তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে। যেমন ধরেন বুর্জ খলিফা আছে না, বুর্জ খলিফার ধরেন যে 26 নম্বর ফ্লোরে, 26 ফ্লোরে আপনার জর্জ কার্ডিও নামে এক ব্যক্তি আপনার এই 26 নম্বর ফ্লোরের আপনার 4 নম্বর রুমে আছেন। এখন এই হাসান ভাই আর মেহেদি আর মুজাহিদ, এই 3 জন আপনার নেশাগ্রস্ত, 3 জন এই বুর্জ খলিফার আপনার কি করছে, নেশাগ্রস্ত অবস্থায় লিফটে গেছে, লিফটে গিয়ে আপনার 26 নম্বর ফ্লোরে গেছে। ফ্লোরে যাওয়ার পরে এই 4 নম্বর রুমে যে এই আপনার জর্জ ফ্রাঙ্ক ইনাকে কি করছে, হত্যা করছে, জর্জ ফ্রাঙ্কিকে হত্যা করছে। এখন একজন নেশাগ্রস্ত ব্যক্তির দ্বারা কি
এই যে বুর্জ খলিফায় যাওয়া, আপনার 26 নম্বর ফ্লোরে যাওয়া, 4 নম্বর রুমে যায় ওই নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে আপনার হত্যা করা, এইটাতে কাজ করতে আপনার নির্দিষ্ট একটা জ্ঞানের প্রয়োজন আছে না? আপনার সেই ব্যক্তি যদি জ্ঞান না থাকে, সেই ব্যক্তির যদি ওই বিষয় সম্পর্কে যদি তার একটা প্ল্যান না থাকে, তাহলে তো এই কাজ করা সম্ভব না। এখন এই ধরনের কাজ যদি কোনো ব্যক্তি, নেশাগ্রস্ত ব্যক্তিও যদি করে থাকে, তাহলে তার সেই কার্যটা কী হবে? অপরাধ হিসেবে গণ্য হইবে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝেন নাই কে? যে বুঝেন নাই বলেন। এনিওয়ান? ভাই আরেকবার একটু বললে ভালো হইতো আসলে। ওই উম, একটু বুঝতে একটু কনফিউশন লাগতেছে। মেহেদি, মেহেদি ভাই বলছেন? মেহেদি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আবার বলছি। ধরেন কোনো একটা কার্য করতে হইলে আপনার বিশেষ একটা জ্ঞানের প্রয়োজন। বিশেষ জ্ঞান এবং প্ল্যান ছাড়া এবং ইচ্ছা ছাড়া ওই কাজটা করা সম্ভব না। তখন ওই কাজ যদি কোনো নেশাগ্রস্ত ব্যক্তিও করে থাকে, তাহলে তার সেটা আপনার অপরাধ হিসাবে গণ্য হইবে। যেমন এই যে আমি বুর্জ খলিফার 26 নম্বর ফ্লোরে গিয়ে আপনার 4 নম্বর রুমে গিয়ে জর্জ ফ্রাঙ্ককে আপনার হত্যা করা, এই তাকে হত্যা করা, সে যে নির্দিষ্ট একটা জায়গা আছে, 26 নম্বর ফ্লোরে আছে, আপনার এইখানে যাওয়া এবং বুঝা, এই প্ল্যান করা, এইগুলো করতে আপনার যথেষ্ট পরিমাণে জ্ঞানের প্রয়োজন। যদি কোনো ব্যক্তি আপনার এই জর্জ ফ্রাঙ্ককে যদি আপনার যদি হত্যা করে এইভাবে আপনার প্ল্যান এক্সিকিউট করে, তাহলে তার অবশ্যই এই কার্যটা করতে তার একটা প্ল্যান আছে, তার আপনার বোধশক্তি আছে। এখন যদি এই এই ধারাটা আপনার প্রয়োগ করা হয়েছে এই কারণেই, একজন ব্যক্তি আপনার স্লাইটলি আপনার ওই টক্সিকেটেড, তখন সেই ব্যক্তি পরবর্তীতে আপনার হালকা একটু কাজ করে আপনার কি করতেছে, নিজেকে বলতেছে আমার এই কার্যটা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়েছে, সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে। তখন আপনার কি হচ্ছে, সে বেঁচে যাচ্ছে। তাকে এই ধরনের অপরাধ বা এই ধরনের আপনার জায়গা থেকে যেন সে আপনার কোনোভাবেই যেন বাঁচতে না পারে, তার এই অপরাধের জন্য শাস্তি হয়, এটার জন্য আপনার এই কথাটাগুলো উল্লেখ করা হয়েছে। কারণ যেই অপরাধ করতে বিশেষ জ্ঞানের প্রয়োজন, সেই অপরাধ একজন নেশাগ্রস্ত ব্যক্তি করতে পারবে না। প্রকৃতপক্ষে একজন নেশাগ্রস্ত ব্যক্তি করতে পারবে না। ঠিক আছে, এই জন্য আপনার এই বিধানটা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। বাকি অন্যান্য সবাই যারা আছেন তারা বুঝতেছেন? জি, বোঝা যাচ্ছে। পেরেছি। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি চলে যাব 87 ধারাতে। 86 ধারা পড়াইলাম, এবার আমি চলে যাব 87 ধারাতে। এখন 87 ধারাতে বলতেছে, এখানে ধরেন আমি প্রথমে একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে তারপর আমি ব্যাখ্যাতে যাব। প্রত্যেকটা পয়েন্ট আমি আউট করে দিব, আপনারা দাগাবেন। এই পারভেজ ভাই আর ধরেন যে আলামিন ভাই, পারভেজ ভাই আর আলামিন ভাই দুইজন কি করবে, আপনার ওই যে বক্সিং আছে, আপনার ডাব্লিউ আছে, ধরেন ডাব্লিউ খেলবে। এখন দুইজনই প্রাপ্তবয়স্ক। এই ডাব্লিউ খেলার জন্য তারা দুইজনই সম্মত হইল। এখন ডাব্লিউ খেলা শুরু করলো। খেলা শুরু করার প্রতিমধ্যেই আলামিন ভাইয়ের এক ঘুষিতে পারভেজ ভাইয়ের আপনার আঘাত লাগছে, মারাত্মকভাবে পারভেজ ভাই মারা গেছে। এখন এই আলামিন ভাইয়ের এই কার্যটা আপনার কি হবে না, কোনো শাস্তিযোগ্য অপরাধ হবে না। কখন কখন হবে না, সেই শর্তগুলো আমি এখন আপনাদের বলতেছি, এক এক করে আপনারা বেয়ার একটা দাগান। দেখেন, যদি আলামিন ভাইয়ের মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্দেশ্য না থাকে, এক নম্বরটা, মৃত্যু ঘটানো এবং গুরুতর আঘাত দানের যদি উদ্দেশ্য না থাকে, দুই নম্বরটা দেখেন,
এবং এই রকমের একটা কার্য ঘটতে পারে বা পারভেজ ভাই মারা যাইতে পারে, এইটা আলামিন ভাই জানতো না বা বুঝতে পারে নাই। 3 নাম্বারটা দেখেন, এই দুইজনেরই বয়স হইতে হবে 18 বছরের উপরে, দুইজনেরই বয়স হবে 18 বছরের উপরে। তাহলে আমরা পয়েন্ট পাইলাম কি, যে মৃত্যু এবং গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত, এই মৃত্যু এবং আঘাত, গুরুতর আঘাত এর নিচে একটা দাগ দেন, উদ্দেশ্য ব্যতীত এর নিচে একটা দাগ দেন, জানে না এর নিচে একটা দাগ দেন, আর 18 বছরের উপরে হইতে হবে। আর আরেকটা পয়েন্ট হলো যে উভয় পক্ষের সম্মতি থাকতে হবে, উভয় পক্ষের সম্মতি থাকতে হবে। এখন যদি সম্মতি উভয় পক্ষের না থাকে তাহলে কিন্তু হবে না। আমি যে শর্তগুলো বললাম প্রত্যেকটা শর্তই থাকতে হবে। আমি যে জায়গায় আপনাদের দাগ দিতে বলেছি, এই 27 ধারা থেকে প্রত্যেকটা জায়গা থেকে একটা করে এমসিকিউ পরীক্ষাতে হইতে পারে। যেমন মৃত্যু এবং গুরুতর আঘাত উদ্দেশ্য ব্যতীত, জানে না, আপনার সম্মতি সহকারে এবং 18 বছরের ঊর্ধ্বে। তাহলে এই 27 ধারা থেকে আপনাদের যদি কোনো এমসিকিউ পরীক্ষাতে আসে তাহলে আপনারা উত্তর করতে পারবেন না। আমাদের সকল পড়া আমরা ক্লাসেই সম্পন্ন করব, তারপরে কি আপনারা যখন নিজে যখন পড়বেন তখন একবার পড়লেই বুঝতে পারবেন, তারপরেও বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবেন পরবর্তী ক্লাস এবং যে কোনো সময়। আশা করি 87 ধারা বুঝতে পেরেছেন। এইবার আমরা চলে যাব 88 ধারাতে। 88 ধারাতে বলতেছে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত কোনো ব্যক্তির উপকার করার জন্য, মানে কল্যাণের জন্য, ফর হার ওয়েলফেয়ার, মঙ্গলের জন্য, উক্ত ব্যক্তির সম্মতি সহকারে, উইথ কনসেন্ট, কৃত কোনো কার্যের ফলে কোনো কার্য যদি বা কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। এইখানে আপনার 88 ধারাতে বলছে 12 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তির ক্ষেত্রে বলতেছে। এখানে দেখেন, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত কোনো ব্যক্তির উপকার করার জন্য তার সম্মতি সহকারে যদি কোনো কার্য সংগঠন করা হয় এবং তার ফলে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। যেমন ধরেন, বিথি অসুস্থ হয়ে পড়ল, ঠিক আছে, বিথি অসুস্থ হয়েছে, তার একটা অপারেশন প্রয়োজন। এখন ডক্টর সাহেব তার সম্মতি নেছেন যে আমি আপনার অপারেশন করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনার সম্মিলিত হয় তাহলে সেটার জন্য আমি দায়ভার থাকবো না বা কোনো কি হব না। এখন এই ডক্টর সাহেব এই বিথি আপনার যে রোগ হয়েছে ওই রোগ থেকে বাঁচার জন্য তাকে আপনার সুস্থ করার জন্য ডক্টর অপারেশন করেছে। অপারেশন করার সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন পরবর্তীতে আপনার এই ডক্টরের কোনো কি হবে না, কোনো শাস্তি হবে না, কারণ ডক্টরের উদ্দেশ্য ছিল না তাকে মেরে ফেলা দেওয়ার। ডক্টরের উদ্দেশ্য ছিল তাকে কি করার, সহযোগিতা করা, তার মঙ্গলের জন্য তাকে সুস্থ করা ছিল ডক্টরের উদ্দেশ্য। এখন ডক্টর যদি এই ধরনের কার্য করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা কবলিত হয় বা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। তাহলে এখান থেকে আমরা পয়েন্ট পাইলাম যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত। এখন দেখেন 87 ধারা আর 88 ধারার মধ্যে একটা পার্থক্য আছে। 87 ধারাতে বলতেছে মৃত্যু এবং গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত, আর 88 ধারাতে বলতেছে শুধুমাত্র মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত কোনো ব্যক্তির উপকারার্থে উক্ত ব্যক্তির সম্মতি সহকারে। তাহলে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত এবং সম্মতি সহকারে কোনো কাজের ফলে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। এইবার আশা করি এই 88 ধারা বুঝতে পেরেছেন। আমরা এইবার 89 ধারাতে চলে যাব। 89 ধারাতে বলতেছে মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত, মৃত্যু এবং গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত। এখন ধরেন 87 ধারা আর 89 ধারাতে দুই ক্ষেত্রে বলতেছে আপনার মৃত্যু এবং গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত, আর 88 ধারাতে বলতেছে শুধুমাত্র মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত। এইখান থেকে কিন্তু ফিল ইন দ্য গ্যাপ টাইপের প্রশ্ন আসতে পারে।
ঠিক আছে? যখন তাহলে আপনারা এই মৃত্যু, এই 87 ধারা আর আপনারা 89 ধারা দুইটাকে আপনারা পাশাপাশি লিখবেন, পাশাপাশি লিখে আপনারা পয়েন্ট আউট করে নেবেন। আর 88 ধারাতে বলতে শুধু মৃত্যু সংগঠনের উদ্দেশ্য ব্যতীত, 87 আর 89 বলছে মৃত্যু এবং গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত। ঠিক আছে? তাহলে দেখেন 89 বলতেছে মৃত্যু এবং গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত অভিভাবকের সম্মতি নিয়ে কোনো শিশু বা অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তির সম্পন্ন কোনো ব্যক্তির কল্যাণের জন্য কৃত কোনো কার্যের ফলে কোনো অপরাধ সংঘটিত হলে তা অপরাধ হিসেবে গণ্য হইবে না। এই যে আমরা একটা ডক্টরের একটা উদাহরণ দিলাম না, তখন আমরা বলছিলাম যে 12 বছর থেকে 12 বছরের ঊর্ধ্বে, আর 89 ধারাতে বলতেছে 12 বছরের নিচের কোনো শিশু এবং অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তির। আর আপনার এখানে এই 88 ধারাতে নিজে যে ব্যক্তি আপনার ভিকটিম সেই ব্যক্তি সম্মতি দিবে। আর 89 ধারাতে বলতেছে সম্মতি দিবে আপনার কে? সম্মতি দিবে আপনার অভিভাবক। অভিভাবক যদি আপনার অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তি অথবা শিশুর পক্ষ নিয়ে যদি কোনো সম্মতি দিয়ে থাকে তার মঙ্গলের জন্য, তাহলে সেই কার্য সংগঠন করতে গিয়ে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। এই যে জেনারেল এক্সেপশনের যতগুলো ধারা আছে প্রত্যেকটা ধারার সাথেই আপনারা একটা জিনিস কানেক্ট করবেন, সেটা হচ্ছে যে সেটা কি গুড ফেইথ সহকারে আপনার কাজ করা হয়েছে নাকি গুড ফেইথ ছাড়া। যদি গুড ফেইথ থাকে তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। আর যদি গুড ফেইথ না থাকে তাহলে সেটা অপরাধ। যদি তার যদি মেন্সরিয়া থাকে, তার যদি আপনার দশাবহ মন থাকে তাহলে সেটা অপরাধ হবে। আর যদি তার যদি দশাবহ মন না থাকে তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। দেখেন 90 ধারাতে বলতেছে কারা সম্মতি দিতে পারে, বইয়ের মাধ্যমে সম্মতি নেওয়া। দেখেন নিম্ন শ্রেণীর নিচের যে কয়েকটা ব্যক্তির কথা আমি বলবো, সেই ব্যক্তি আপনার কি করতে পারে, যদি কোনো সম্মতি দিয়ে থাকে তাহলে তাদের সম্মতি আপনার সম্মতি বলে গণ্য হইবে না। দেখেন ক্ষতির ভয় দেখায় যদি কারো সম্মতি নেওয়া হয় বা ভুল তথ্যের মাধ্যমে যদি কারো সম্মতি নেওয়া হয়, যেমন ধরেন এই আপনার ইউসুফ একটা ঘোড়া বিক্রি করবে, ঠিক আছে? ইউসুফ একটা ঘোড়া বিক্রি করবে, তার ঘোড়া হলো আপনার গরমকালে বেশি হাঁটতে পারে না, বা ঘোড়াতে কি আছে আপনার ওই তার পায়ে একটু সমস্যা আছে। ইউসুফ এটা লুকায়িত রাইখা মানে গোপন রেখে আপনার এই আপনার পারভেজের কাছে কি করছে, এই ঘোড়াটা বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এখন যখন ইউসুফ তার ঘোড়ার পায়ে এসে সমস্যা, এটা সে আপনার বলে নাই, না বলে এই পারভেজের সম্মতি নিয়েছে। যদি ইউসুফ বলতো যে তার ঘোড়ার পায়ে সমস্যা, তাহলে পারভেজ কি করতো না, সম্মতি দিত না, পারভেজ সম্মতি দিত না। তারপরেও কি করছে, এই ভুল ব্যাখ্যা দ্বারা আপনার প্রতারণার মাধ্যমে পারভেজের সম্মতি দিত। এই ক্ষেত্রে এই পারভেজের এই সম্মতিটা কি হবে না, প্রকৃত সম্মতি হিসাবে গণ্য হইবে না। তাহলে আমরা 1 নম্বরটা পেলাম ক্ষতির ভয় দেখিয়ে বা ভুল ধারণার বশবর্তী হয়ে বা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে যদি কোনো সম্মতি নেওয়া হয় তাহলে সেটা প্রকৃত সম্মতি বলে গণ্য হইবে না। তা না কিছু জন বলছিলেন, বলেন। লাগাই দেন দরজা। তা না কিছু বলছেন? আচ্ছা ভয় পেয়ে গেছি। আচ্ছা 2 নম্বরটা দেখেন, অপ্রকৃতিগ্রস্ত যদি কোনো ব্যক্তির সম্মতি দিয়ে থাকেন, মাতাল ব্যক্তি, পাগল ব্যক্তি, তারা যদি কোনো সম্মতি দিয়ে থাকেন তাহলে তাদের সম্মতি কি হবে না, সম্মতি বলে গণ্য হইবে না। মানে প্রকৃত বা যেটার ফলে আপনার কোনো অপরাধ হলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। যেমন ধরেন 18 বছরের নিচের যদি কোনো ব্যক্তি যদি কোনো একটা সম্পত্তি বিক্রয় করে, ধরেন 18 বছরের নিচের কোনো ব্যক্তি একটা সম্পত্তি বিক্রয় করলো, এই সম্পত্তি বিক্রয় কিন্তু কার্যকর হবে না, কারণ 18 বছরের নিচের কোনো ব্যক্তি কম্পিটেন্টই হবে না। হি অর শি ইজ নট টোটালি কম্পিটেন্ট টু ক্রিয়েট এ কন্ট্রাক্ট। তাহলে 18 বছরের নিচের যদি কোনো ব্যক্তি কোনো ওই বাড়ি বিক্রয়ের যদি চুক্তি করে থাকেন তাহলে এটা ভয়ে ডেবি ইনিশিও হবেন, মানে ওই চুক্তিটা শুরু থেকেই বাতিল হয়ে যাবে।
তাহলে তারা কি করতে পারবে না, কোনো সম্মতি দিতে পারবে না। তারপরে দেখেন অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তি, আর দণ্ডবিধির অধীন হচ্ছে 12 বছরের কম বয়সের কোনো শিশুর কোনো সম্মতি দিলে সেটা কি হবে না, সম্মতি বলে গণ্য হইবে না। এখানে ধরেন একজন ব্যক্তি সাপুরে সে কি করে সাপের খেলা দেখায়। এই সাপুরে ছোট শিশুকে নিয়ে আসছে একটা, ধরেন তার বয়স হলো 8 বছর, 8 বছর বয়স, বলতেছে এই সাপে কামড় দিলে কি হয় না, আপনার মানুষের কিছু হয় না, সাপে বিষ নেই, এইভাবে বলে আপনার ওই শিশুকে কি করছে, নিয়ে এসে সাপের খেলার সাথে আপনার ইনক্লুড করে বলছে যে তুই সাপের কামড় খা, তোর কিছু হবেন না। এইটা বলে ওই সাপুরে আপনার কি করছে, ওই শিশুরে কামড় দিছে, পরে ওই পরবর্তীতে ওই শিশুটা মারা গেছে। এখন এই সাপুরে পরবর্তীতে বলতে পারবে না ওই শিশুদের সম্মতি সহকারে আপনার কাছে আসছে, বা আপনার এই সাপের বিষ ছিল না তারপরেও মারা গেছে। তাহলে এই ক্ষেত্রে এই সাপুরে কী হবে, হত্যার দায়ে দোষী সাব্যস্ত হবেন, কারণ ওই শিশুর আপনার সম্মতি দেওয়ার কোনো যোগ্যতাই ছিল না। তার এই সম্মতিটা ভয়েড এবি ইনিশিও হবেন। ভয়েড এবি ইনিশিও বলতে বোঝায় যেই কার্যটা শুরু থেকেই বাতিল, সেটা রেপুটেবল না, মানে সেটাকে আর খণ্ডন করার কোনো সুযোগ নাই, সেটাকে খণ্ডন করার টোটালি কোনো সুযোগ নাই। খণ্ডন বলতে কি বোঝাচ্ছে, যে আপনার সাক্ষ্য প্রমাণ দ্বারা এটা সত্য কি মিথ্যা, এই খণ্ডন তারা করতে পারবে না। তাহলে ওইটা কি হবে, শুরু থেকেই বাতিল হয়ে যাবে। তাহলে সাপুরে কি হবে, এই হত্যার জন্য দায়ী হবেন। তাহলে এইটা গেল আপনার 90 ধারা, ঠিক আছে। এইবার আমরা 92 ধারাতে চলে যাব। 92 ধারাতে বলতেছে, সম্মতি ব্যতীত কোনো ব্যক্তির মঙ্গলার্থে সৎ বিশ্বাসে কোনো কাজ যদি করা হয় তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। এখন ধরেন এই মেহেদি, হাসান আর মুজাহিদ, এই তিনজন আপনার যাচ্ছিল কোথায়, তিনজন যাবে হলো আপনার সিনেমা দেখতে যাবে, বাইকে আছেন তারা। আমি প্লিজ টু বি নোটেড দ্যাট আমি যখন উদাহরণ দিই, উদাহরণগুলো একটু ব্যতিক্রম ধর্মী হয় এবং এইগুলোকে আপনারা পার্সোনালি নেবেন না, শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি উদাহরণ দিয়ে থাকি। আপনারা এটা কখনোই পার্সোনালি নেবেন না, আপনারা কোঅপারেট করবেন। হ্যাঁ, তাহলে হাসান, মুজাহিদ আর মেহেদি এরা তিনজন যাবে সিনেমা দেখতে। তিনজন এক বাইকে আছেন, বাইকে থাকার কারণে সিনেমা দেখতে যাবেন, মন খুব ফুরফুরা। পরবর্তীতে স্পিড যেহেতু মোটরসাইকেলের বেশি, তারা অ্যাক্সিডেন্ট করার ফলে তিনজন ব্যক্তি আহত হয়েছেন। এখন তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের অবস্থা গুরুতর সিরিয়াস। এখন তাদের যদি দ্রুত ট্রিটমেন্ট করা না হয় তাহলে তাদের একটা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা আছে। তখন ডক্টর সাহেব কি করলো, এই ব্যক্তির যারা এই তিনজন, এদের সম্মতি দেওয়ার কোনো ক্ষমতা নাই বা তাদের পরিবারের সাথে যোগাযোগ করার মতো এনার প্রাইপ নাই, তখন এই তিনজনকে বাঁচানোর জন্য ডক্টর সম্মতি ব্যতীতই যদি তাদের যদি অপারেশন করে এবং তাদের যদি ট্রিটমেন্ট করে, এই ট্রিটমেন্ট করতে গিয়ে যদি তারা যদি কোনো কি হয়, আপনার আহত হয় বা আপনার যদি তারা যদি মারা যায়, তাহলে সেই ডক্টরের কাজটা অপরাধ হিসেবে গণ্য হইবে না, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার 92 ধারা। এখন আমাদের এই সেশনটা এখনই শেষ হয়ে যাবে। আমি লিঙ্ক দিচ্ছি, আপনারা যতজন আছেন দ্রুতই আবার লিঙ্কে চলে আসবেন। আমি ক্লাস আর বেশি টাইম রান করব না, ঠিক আছে, বেশি টাইম রান করব না, আপনারা দ্রুত আসেন। হ্যাঁ।